যুক্তফ্রন্টের নির্বাচনে ওই মুসলিম লীগের ভরাডুবি হয়ে গেল। হ্যাঁ, একেবারে। আচ্ছা, তো মানুষের আরেকটা কোয়েশ্চেন যে তৎকালীন সময় এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানে যারা ভোটার ছিল, তাহলে সকল মুসলিম কি ভোট দিতে পারতো, ভোটার হিসেবে অংশগ্রহণ না করতে না পারতো? না না, কেন না? আর যদি করতে পারতো তাহলে তার যোগ্যতা কি ছিল? যোগ্যতা মূলত হলো ট্যাক্স পে। বেশ, তাহলে কি ছয় আনা, যারা 6 আনা ট্যাক্স দিবে রাষ্ট্রকে, তারাই ভোট দিতে পারবে, তারা ভোট দিতে পারবে। আর যে সংখ্যক মানুষ কৃষক মজদুর মানুষ যারা সেই ট্যাক্সের আওতায় ছিল না বা ট্যাক্স প্রদান করতো না, তারা ভোটার ছিল না। হ্যাঁ, আমি এটা মানে শিওর না। হ্যাঁ শিওর, কারণ নির্বাচনটা কিন্তু হয়েছিল, এই নির্বাচনটা কিন্তু 1935 এরকম বিভাজন করা বাদ দিয়া একটা বিশেষ ক্লাস ভোট দিচ্ছে। আমি অবশ্য আমার 54 সনের নির্বাচন, না 54 না, মনে আছে, এটা 56 এইভাবে ভোটারদের যে ই করা। তো একটা জিনিস ইউনিয়ন কাউন্সিলে ভোট দেওয়া হতো, সেটার হিস্ট্রি শুনছি, সেখানে সুনির্দিষ্ট মানে ছিল, সবাই ভোট দিতে পারতো। এইটাই তো 235 সনের বসতো বিশেষ ব্যক্তি যারা ভোট করতো, তারা বলতো যে একটা আমাকে। এই কারণে কিন্তু তৎকালীন সময় এই পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় এই যারা কিনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কিন্তু পিছিয়ে ছিল। আপনি কি বলবেন স্যার? হ্যাঁ, তা তো বটেই। আমি তো বারবার বলছি 1935-এ যে ব্রিটিশের ভারত শাসন আইন, এইটা মানে ওইটা ধরেই 1937-এর নির্বাচন হয় এবং ওইটা ধরেই 1946-এর নির্বাচন হয়। এবং ভারতে কিন্তু এটা পরিবর্তিত হয়ে যায় 1952-তে। ভারত তার নিজস্ব সংবিধান তৈরি করে নেয়। আর এটা একটা মনে রাখবে, পাকিস্তানে 1956-তে পাকিস্তানে কিন্তু ভোটাভুটির একই সিস্টেমে হয়ে গেছে, এই 35-এর সিস্টেম অনুযায়ী। হ্যাঁ, আমাদের এই আড্ডার উদ্দেশ্যটা হচ্ছে যে গোপনীয় বিষয়গুলো ছিল, যে বিতর্কিত বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো মানুষের সামনে নিয়ে আসা এবং এগুলো সমাধান করা, সমাধানের চেষ্টা করা, সঠিক বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের বিষয়। আমি কিন্তু এটা যতটুক জানি যে 56-তে পাকিস্তানের সংবিধান হয়, 52-তে হয় ভারতের সংবিধান। আচ্ছা, এইখানে একটা মজার ঘটনা যে তখন পর্যন্ত 56 পর্যন্ত কিন্তু পাকিস্তানের যে প্রধান, রাষ্ট্রীয় প্রধান, তিনি গভর্নর জেনারেল। আর 1952 পর্যন্ত ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছে গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন। না, মাউন্টব্যাটেনের পরে আবার আরেকজন হয়ে গেছিল, রাজা গোপালাচার্য। কিন্তু 52 সংবিধানের পরে নতুন নির্বাচন হয়, সেই নির্বাচনে হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এখন এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, এই যে গভর্নর জেনারেল যে পদ্ধতিটা, এইটি হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। এই ডোমিনিয়ন স্ট্যাটাসের বিরুদ্ধে ওই সুভাষ বোস একেবারে বলে এটা তো স্বাধীনতাই না, যতক্ষণ ডোমিনিয়ন স্ট্যাটাস মেনে আমরা স্বাধীন হতে পারি না। এখনো কিন্তু তোমার ওই অস্ট্রেলিয়া, আমি তো এটা ঠাট্টা করে বলি যে অস্ট্রেলিয়ানরা সভ্য হতে পারে, কিন্তু এরা তা এখনো কমপ্লিট স্বাধীন নয়, কারণ তারা ডোমিনিয়ন স্ট্যাটাসে আছে। তাদের গভর্নর জেনারেল নির্বাচিত করে বা মনোনীত করে ইংল্যান্ডের রাজা বা রানী, নিউজিল্যান্ডেও তাই, কানাডাতেও তাই। এবং তারপরে এইটুকুই খালি এটা করে, কিন্তু নির্বাচিত যে প্রধান ব্যক্তি তিনি হয় প্রধানমন্ত্রী, কিন্তু সরকার রাষ্ট্রপ্রধান হয় ওই ব্রিটিশ রাজা বা রানীর দ্বারা। এইটা 56 পর্যন্ত পাকিস্তানেও এইটাই ছিল, এই সিস্টেমটাই ছিল। 56-তে নির্বাচন হওয়ার পরে প্রথম গভর্নর জেনারেল প্রেসিডেন্ট হলেন ইস্কান্দার মির্জা। বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কিন্তু ইস্কান্দার মির্জা, এটা মনে রাখতে হবে। না, জিন্নার পরে তো অনেক পরিবর্তন হয়ে গেল। জিন্নার পরে হলো নাজিমুদ্দিন, নাজিমুদ্দিনের পরে হলো গোলাম মোহাম্মদ আলী, গোলাম মোহাম্মদ আলীর পরে হলো নির্বাচনের মাধ্যমে ইস্কান্দার মির্জা। নির্বাচন মানে গণপরিষদের নির্বাচন, ইয়ে না তো জনগণের ভোটে না, ইস্কান্দার মির্জা। তবে স্যার আরেকটা গণপরিষদের ভোটে হিসেবে না না, এই যে সদস্যদের ভোটে, পার্লামেন্টের সদস্যদের গণতান্ত্রিক পদ্ধতি ছিল না।
তবে স্যার আরেকটা কথা একটু বলতে হয়, মানে আমার জানার জন্য, যে যেখানে রাজা রানীর মাধ্যমে যদি রাষ্ট্রপ্রধান বা যারা কাজ করবে, রাষ্ট্রের কর্ণধার যারা হবে, তারা নির্বাচিত হলেও এই আমাদের দেশে যেরকম স্বেচ্ছাচারিতা চলতো, এইরকম স্বেচ্ছাচারী হওয়ার মতো অস্ট্রেলিয়ায় কি অবস্থান আছে? না, এটা থাকতে পারতো, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়ান পিপল এখনো কিন্তু অস্ট্রেলিয়াতে কিছুদিন বছর তিনেক আগে অস্ট্রেলিয়াতে একটা গণভোট হয়েছে যে আমরা কি ওই কি বলে ইয়েতে থাকবো না, গণভোট কমনওয়েলথ স্টেট বা ডোমিনিয়ন স্টেট হিসাবে তারা কিন্তু থাকবে বলেছে। তো সো দ্যাট ওই জন্য বলছি যে এটা গণতান্ত্রিকতার সুযোগ আছে কিনা, ইয়ে ডাক্তার যে সাধারণ মানুষের সাথে যে বৈষম্য করবে, যে আমি পাওয়ারফুল মানুষ, বাংলাদেশে যেরকম হয় যে আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দ্যাটস ওয়াই আমার এটা যদি গভর্নর যারা ইচ্ছা করে পারবে, সুযোগ আছে কি ওই দেশের জনগণের সাথে এরকম করার সুযোগ আছে? হ্যাঁ, ইচ্ছা করলে গভর্নর যারা এর কি প্রমাণ আছে যে প্রমাণ নাই, সাথে তারা এটা করার চিন্তা করে না। চিন্তা করলে কি সে টিকতে পারবে? না, পরিষ্কার পরিষ্কার। ফলে যে সে কি ভাবলো, তার ভাবার ভিত্তিতে যে খুব বেশি কিছু আসবে যাবে এরকম না। না, তো কিন্তু তবু তো সরকারি ভাবে, সাংবিধানিক ভাবে ওই প্রধান ব্যক্তি হচ্ছেন গভর্নর জেনারেল, বেশ, and that governor general will be nominated by the king or queen of Great Britain. বেশ, আমরা একটু আগাই। তাহলে আমরা যদি আরেকটু আগাই তাহলে আমরা বলবো যে 54 নির্বাচন পরবর্তীতে মন্ত্রিসভা গঠিত হলো। এই মন্ত্রিসভা কতদিন টিকলো বা কিভাবে তার যে রান করলো সেই সম্পর্কে একটু বলেন। এই মন্ত্রিসভা সম্ভবত 58 দিন ছিল, 58 বা 54। তারপরেই 92 ক ধারা পূর্ব বাংলায় জারি করা হলো, সামরিক শাসন ইস্কান্দার মির্জা জারি করলেন। শুধু জারি করা না, ইস্কান্দার মির্জা তখন এইখানেও দেখো, যখন এটা হয় তখন কিন্তু মৌলানা ভাসানী ইউরোপে, পাকিস্তান ওই বিশ্ব শান্তি পরিষদের পাকিস্তান ডেলিগেশনের প্রধান হয়ে মৌলানা ভাসানী ইয়েতে ভাষণ দান করার জন্য গেলেন, কিন্তু স্টকহোলমে এটা হওয়ার কথা ছিল, কিন্তু মৌলানাকে ভিসা দেয় নাই, সেই জন্য তিনি ইউরোপে গেলেন কিন্তু যেতে পারেন নাই। তবে না গেলে লন্ডন বা আরো কয়েকটা দেশে ঘুরে আসছে। তখন এতে থাকে ইস্কান্দার মির্জা একটা মারাত্মক কথা বলছিল যে যদি মৌলানা এখানে আসে তাহলে তাকে এয়ারপোর্টে গুলি করে মেরে ফেলা হবে, এয়ারপোর্টে। তারপরে মৌলানা মানে কি বলে আসলেন মে থেকে ডিসেম্বর 1954 সালের 28 মে থেকে ডিসেম্বর পর্যন্ত ভাসানী ইউরোপে থাকেন। তাহলে এবার হিসেব করো কতদিন হতে পারে। তার পরবর্তী তিনি যে আসলেন তখন কি তার উপর যে জারি করা ফরমান ছিল সেই ফরমানটাকে কি প্রত্যাহার করা হয়েছিল? এটা তো ফরমান ঠিক অফিসিয়াল ফরমান না, এটা ইস্কান্দার মির্জার মুখের কথা। তার মুখের ভাষায় কি ফরমান হয়ে যায়? না না না, এই জন্যই তো সে বলতে পারতো। হ্যাঁ, পারবে না কেন? তার পাকিস্তান তো এমন একটা রাষ্ট্র যে এখানে যে এই মানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যে থাকে, যা খুশি তাই বলতে পারে, করতে পারে। যেমন ইস্কান্দার মির্জা পরে করলো কি, সারা পাকিস্তানে সামরিক শাসন জারি করলো 1958 7ই অক্টোবর। জারি করার পরে এর 7 দিন পরেই জেনারেল আইয়ুব খান, যাকে প্রধান সামরিক শাসন পরিচালক করেছিলেন, সেই আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে বললো আপনি চলে যান দেশ ছেড়ে, আপনার বিমান রেডি আছে বিয়েতে বিমানবন্দরে, সেখান থেকে আমি চলে যাব। তারপর চলে গেল। তো এটা তো একমাত্র সম্ভব পাকিস্তানে, গণতন্ত্রের নামে। অন্য অনেক জায়গাতেই সম্ভব, কিন্তু মানে ডিক্টেটরশিপের ক্ষেত্রে। আর পাকিস্তানে এটা আরো সম্ভব, কারণ সেখানে গণতন্ত্রের ছোঁয়াও ছিল না। বেশ, তাহলে আমরা 54 থেকে এবার আরেকটু আগাই। তাহলে 1955 সাল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাহলে আমরা কি একটু আওয়ামী লীগের প্রতিষ্ঠা এই বিষয়টা নিয়ে কথা বলবো? হ্যাঁ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা